এই 6 দফাই ছিল বাঙালি জাতির জন্য ম্যাগনা কার্টা। এই 6 দফার মধ্য দিয়েই আমরা অর্জন করেছি স্বাধীনতা। 1970 সালে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা জয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে হয়েছিল এই 6 দফার মাধ্যমে। বাঙালি প্রতিটি অর্জন বুকের তাজা রক্ত দিয়েই আদায় করেছে, সংগ্রামের মধ্য দিয়ে আদায় করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে সেই 48 সালের ভাষা আন্দোলন থেকে আমাদের স্বাধীনতা, মহান মুক্তিযুদ্ধের বিজয়, ধাপে ধাপে এই বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। আমি আজকের দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের জাতীয় চার নেতা 20 লক্ষ শহীদ, 2 লক্ষ মানবীয় প্রতি। আমি বেদনার সাথে স্মরণ করি 75-15 আগস্ট একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে অর্থনৈতিক মুক্তির পথে যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, মানুষ যার সুফল পেতে শুরু করেছিল। দুর্ভাগ্যের বিষয় 15 আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হলো। একই সাথে হারালাম মা, 3 ভাই, আত্মীয়, পরিবার, পরিজন। 15 আগস্ট যারা শাহাদাত বরণ করেছিলেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি, তাদেরকে স্মরণ করি। বাঙালি সবসময় শোষিত, বঞ্চিত, আর এ কথাটা সেই পাকিস্তান আমল থেকেই, যখন আমাদের সংস্কৃতির উপর, অস্তিত্বের উপর আঘাত করেছিল সেই 48 সালে, তখন থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এর প্রতিবাদ করেছেন। এমনকি যখন তিনি প্রাদেশিক পরিষদের সদস্য এবং জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন, ওই কেন্দ্রীয় পার্লামেন্ট, ন্যাশনাল পার্লামেন্ট, সেখানে যে তিনি বারবার বাঙালিদের বঞ্চনার কথা তুলে ধরতেন। এই ভূখণ্ড পূর্ববঙ্গ, এই নামটাও যখন পরিবর্তন করতে গেল পাকিস্তানি শাসকরা, পূর্ব পাকিস্তান নাম দিল, ওই পার্লামেন্টে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, আমরা বাঙালি, আমাদের একটা ইতিহাস আছে, ঐতিহ্য আছে, কিন্তু এই বাংলার নামটা তো আর থাকবে না। একমাত্র বঙ্গোপসাগরে, ওই বঙ্গোপসাগর ছাড়া বাংলা বা বাঙালির আর অস্তিত্বই থাকবে না যদি এই নাম পরিবর্তন করা হয়। এভাবেই বাংলাদেশের মানুষের প্রতিটি ন্যায্য দাবির কথা, অস্তিত্বের কথা জাতির পিতা তুলে ধরেছেন জাতির কাছে, জনগণের কাছে। বাংলাদেশে অধিকাংশ মানুষ ছিল দরিদ্র, সবসময় তারা বঞ্চিত, একবেলা খাবার জোটাতে পারত না, পরনের ছিন্ন কাপড়, রোগের চিকিৎসা পেত না, এবং সব দিক থেকেই বঞ্চিত। অথচ যদি তুলনা করা হয় তো ওই পাকিস্তানে যারা, সেখানে যারা বড়লোক ফেডারেল, তারা তো সব ফিউডাল সোসাইটি, অর্থাৎ জমিদারি সোসাইটি, তারা ছাড়া পাকিস্তানে যারা ছিল তাদের দেখা যাচ্ছে যে যত রকমের, পাকিস্তান নামে রাষ্ট্রটি হওয়ার পর থেকে সব ধরনের সুযোগ সুবিধা তারাই পাচ্ছে। শিক্ষায়, দীক্ষায়, কালচারে, সব দিক থেকে ওরা ছিল পিছনে, বাঙালিরা ছিল অগ্রগামী, কিন্তু সেই বাঙালিরাই ছিল বঞ্চিত। এবং বাংলাদেশের মানুষকে এরা একটা, আমি বলবো যে খুবই, মানে বাংলাদেশের মানুষের জন্য কিছুই নাই, এরকম একটা দৃষ্টিভঙ্গিতে দেখত। আমরা যদি হিসাব করি, সেই 1954 সালে
1956 সালে আওয়ামী লীগ সরকার গঠন করে। সেই সময় একটা ডন পত্রিকায় একটি প্রতিবেদন বেরিয়েছিল, দেখানো হয়েছিল যে কিভাবে বাঙালি বৈষম্যের শিকার। আমাদের সেই পাকিস্তানি সামরিক বাহিনীতে এক জেনারেল একজনও ছিল না, মেজর জেনারেল একজনও ছিল না, কিন্তু পশ্চিম পাকিস্তানি যেমন পশ্চিম পাকিস্তানি যারা 3 জন জেনারেল, 20 জন মেজর জেনারেল, 34 জন ব্রিগেডিয়ার, কর্নেল 49 জন। আর বাঙালি পূর্ববঙ্গ থেকে সবকিছুই 0-0-0। একটা মাত্র কর্নেলের পোস্টে একজন মাত্র প্রমোশন পেয়েছিল, লেফটেন্যান্ট কর্নেল। 198 জনের মধ্যে বাঙালি মাত্র 2 জন, 590 জন মেজরের মধ্যে বাঙালি মাত্র 10 জন, আর সেনা অফিসার 894 মধ্যে বাঙালি ছিল মাত্র 13 জন। নৌবাহিনী অফিসার 593 জনের মধ্যে বাঙালি ছিল মাত্র 7 জন, আর বিমান বাহিনী অফিসার 640 জনের মধ্যে বাঙালি ছিল মাত্র 40 জন। এটা গেল সামরিক দিকে। অসামরিক খাতে অর্থাৎ আমাদের প্রশাসনে আমরা যদি দেখি, 42 জন সেক্রেটারি, সবই পশ্চিমা, একটা বাঙালিও নাই। বাঙালিরা নাকি উপযুক্তও না। জয়েন্ট সেক্রেটারি 22 জনের মধ্যে বাঙালি ছিল মাত্র 8 জন। 59 জন ডেপুটি সেক্রেটারি, তার মধ্যে বাঙালি ছিল মাত্র 23 জন। 325 জন সেক্রেটারির মধ্যে মাত্র বাঙালি 50 জন। 3769 জন প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার, বাঙালি ছিল মাত্র 811 জন। এই বইটা আপনারা একটা সূত্র পাবেন, মাজহারুল ইসলাম সাহেব, অধ্যাপক মাজহারুল ইসলাম সাহেব একটি বই বঙ্গবন্ধু শেখ মুজিব গ্রন্থে লিখেছেন, তার পৃষ্ঠা 50-এ এই সূত্রটা আপনারা পাবেন। এছাড়া কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রশাসনিক কার্যক্রম সবই পশ্চিম পাকিস্তানে। এমনকি আমার নিজের অভিজ্ঞতা বলি, 69 সালে আমি ইটালি যাব আমার স্বামীর কর্মস্থলে, স্বামীর সঙ্গে। যখন বঙ্গবন্ধু জেল থেকে বের হয়েছেন, সবকিছু সুষ্ঠুভাবে চলছে, তখনই আমার যাওয়ার কথা। আমরা কিন্তু এখানে বসে কোনো ভিসা নিতে পারতাম না। করাচিতে পাসপোর্ট বানাতে হবে, করাচিতে যে থেকে ভিসা নিয়ে সেখান থেকেই আন্তর্জাতিক ফ্লাইট পাওয়া যেত। এই পূর্ববঙ্গ থেকে কোনো আন্তর্জাতিক ফ্লাইটও যেত না। একই দেশ, পণ্য আমদানি রপ্তানি হতো, লাইসেন্স ছাড়া এখান থেকে কোনো জিনিস পশ্চিম পাকিস্তানে যাবে না, আর পশ্চিম পাকিস্তান থেকেও কিছু এখানে আসতে পারবে না। আমাদের দেশে পণ্য উৎপাদন করে কাপড়, যেমন রেয়ন মিল ছিল, তখন চন্দ্রকোনা পেপার মিল ছিল, এই কাগজ আমার দেশে আমাদেরই কাঁচা মাল দিয়ে তৈরি হতো, কিন্তু সেই কাগজ পাকিস্তানের দাম কম আর আমাদের এখানে দাম বেশি দিয়ে কিনতে হতো। সোনার দাম পাকিস্তানে কম আর আমাদের পূর্ববঙ্গে অনেক বেশি, তাও কেউ ইচ্ছা মতো আনতে পারবে না, সেখানেও বাধা। এই হলো দেশ। সবথেকে ভয়াবহ অবস্থা হলো 65 সালে পাকিস্তান ভারত যুদ্ধ। সেই যুদ্ধে সবথেকে মজার ব্যাপারটা হলো যে এই যে সেনাবাহিনীতে হোমরা চোমরা, উঁচা লম্বা, বিরাট বিরাট সিনার টান, এই ধরনের বড় বড় অফিসার, কিন্তু পাকিস্তানের লাহোর রক্ষা করেছিল আমাদের বেঙ্গল রেজিমেন্ট, বাঙালি সৈন্যরা সাহসের সাথে এগিয়ে গিয়েছিল। ওই উঁচু লম্বা মোটা মোটা পাকিস্তানিরা ভয়ই লেজ গুটিয়ে যাচ্ছিল। সেখানে যদি আমাদের বাঙালিরা না থাকতো তো লাহোর আর কোনোদিন পাকিস্তানে থাকতোই না, ওটা ইন্ডিয়ারা নিয়ে যেত।
আর সেই যুদ্ধে আমরা এই ভূখণ্ড আমরা সম্পূর্ণ অরক্ষিত। মাত্র একটা ডিভিশন এখানে ছিল, 14 ডিভিশন, তাও সীমিত অফিসার, তাও সেখানে তো বাঙালি অফিসার খুবই কম, কারণ 56 সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পরে কিছুটা বৃদ্ধি পেয়েছিল, তাও তেমন না। তো এইভাবে আমরা বঞ্চনার শিকার। অথচ পাকিস্তানের যত বৈদেশিক মুদ্রা, আমাদের পাট, আমাদের চা, আমাদের সব কিছু বিক্রি করে কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জন হতো, আর সব খরচ হতো, 70% খরচ হতো ওই পশ্চিম পাকিস্তানে। তারা মরুভূমিতে ফুল ফুটিয়েছিল, একটার পর একটা রাজধানী। প্রথম রাজধানী হলো তো করাচি, এরপরে রাজধানী হলো ইসলামাবাদ, তারপর হলো পিন্ডি। 3 দফা খালি রাজধানী পরিবর্তন, আর সব অর্থ কিন্তু আমাদের এই পূর্ববঙ্গের অর্জিত টাকা। এমনকি ভারত ভাগ হওয়ার পরে যে সমস্ত কম্পেনসেশনের টাকা এসেছিল, যেমন রেলওয়েতে এবং শিপিংয়ে, বিভিন্ন জায়গায়, আমাদের এই অঞ্চলে বাঙালিদের জন্য কিচ্ছু দেয়নি, সবই পাকিস্তানে নিয়ে যায়। এই যে দীর্ঘদিনের যে বঞ্চনা, এই বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই করেছিলেন। আমাদের দেশের সবচেয়ে দুর্ভাগ্য হলো যে আমাদের কিছু কিছু নামি দামি হোমলা চোমরা নেতারা ছিলেন, তারা কখনো এই বঞ্চনার কথা বলতো না। তারা শুধু তাদের কিভাবে ক্ষমতায় থাকবে আর ক্ষমতায় যাবে ওই তেল মারতেই ব্যস্ত থাকতো। বঙ্গবন্ধু শেখ মুজিবই কিন্তু এই প্রতিবাদ সবসময় করেছেন। কিন্তু ওই যুদ্ধের পর বাঙালিদের যে অবস্থাটা ছিল সম্পূর্ণ অরক্ষিত, এরপরেই কিন্তু তিনি এই 6 দফা দাবি উত্থাপন করলেন। কিন্তু 6 দফা দাবি যখন তিনি পেশ করতে গেলেন, তখন তাকে বাধা দেওয়া হলো, এটা দিতে দেওয়া হলো না। তখন তিনি ওখানে বসেই প্রেস কনফারেন্সে বললেন, সেটা প্রচার করে দিলেন। তখন তাকে হত্যারও প্রচেষ্টা করা হয়েছিল। তিনি বাংলাদেশে এসে এয়ারপোর্টে প্রথম আবার এটা প্রচার করে পরবর্তীতে 6 দফা ব্যাপকভাবে প্রচার শুরু করলেন। এবং 6 দফার যে পোস্টার, একটা পোস্টারের কথা বলি, যেমন একটা গরু, তার মুখটা হচ্ছে পূর্ববঙ্গে আর পেছনটা হচ্ছে পশ্চিম পাকিস্তানে, অর্থাৎ পূর্ববঙ্গ খাবার টাবার খাওয়ায় আর ওরা দুধ দোয়ায় খায়। এই যে এরকম নানা ধরনের পোস্টার, লিফলেট এবং 6 দফা ব্যাখ্যা দিয়ে, কারণ সেখানে যে সমস্ত 6 দফার উপরে যে দাবিগুলি ছিল, দাবিগুলি সব জায়গায় আছে, যেটা ফেডারেল সিস্টেম অফ গভর্নমেন্ট, সেখানে প্রদেশগুলি স্বায়ত্তশাসিত হবে, প্রদেশের যে অর্থ উপার্জন হবে এবং যে ট্যাক্স কালেকশন হবে তার একটা অংশ কেন্দ্রে পাঠাবে, কিন্তু বাকিটা নিজেরা ব্যবহার করবে। সেখানে এমনকি একটা মিলিটারি একাডেমি হবে, নৌবাহিনীর হেডকোয়ার্টার এই পূর্ববঙ্গে হতে হবে, এবং সব যে প্রত্যেকটা জিনিস বৈষম্যটাকে দূর করার জন্য যা যা সবই এই 6 দফায় তিনি তুলে ধরেছিলেন। আমি জানি না পৃথিবীর ইতিহাসে বা বাংলাদেশের ইতিহাসে এরকম আছে কিনা। 6 দফা দিলেন ফেব্রুয়ারি মাসে, হাতে সময় খুব কম পেলেন, মার্চ এপ্রিল 2 মাস। এই সময়ের মধ্যে এই 6 দফা বাংলাদেশের মানুষ লুফে নিল। আর এই যে বৈষম্যের চিত্রগুলি দেখানো হতো, মানুষের সেই চেতনাটা আসলো। এবং বঙ্গবন্ধু শেখ মুজিব এটা শুধু ঘোষণাই দিলেন না, লিফলেট, প্রচারপত্র, বুকলেট বিভিন্নভাবে সারা বাংলাদেশে এটা প্রচার, এবং সেই সাথে প্রত্যেকটা এলাকা এলাকায় তিনি নিজে মিটিং করলেন। 52 দিনের মধ্যে বোধহয় 35টা মিটিং তিনি করেছিলেন। 32 দিনের মধ্যে এক দিনে 3-4টা জায়গায় মিটিং করতেন। আবার সেই সাথে সাথে আওয়ামী লীগ সংগঠনটাও, যেখানে সম্মেলন হয়নি সেখানে সম্মেলনটাও করতেন, এবং সঙ্গে সঙ্গে তিনি সংগঠনটাকে শক্তিশালী করলেন। আর সংগঠন শক্তিশালী করা, আপনারা জানেন যে আমাদের দেশে মানুষ দল ছাড়ে মন্ত্রী হওয়ার জন্য। আর এই আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী আমাদের 23শে জুন রোজ গার্ডেনে। যখন আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয় তখন তো বঙ্গবন্ধু শেখ মুজিব জেলে, কারণ পাকিস্তান নামে রাষ্ট্রটা করার জন্য কিন্তু তিনি সংগ্রাম করেছিলেন। এবং তখন 46 সালে যে ভোট হয়
তাতে পশ্চিম পাকিস্তানে কিন্তু মুসলিম লীগ একটা সিটও পায়নি। মুসলিম লীগ মাত্র সিট পেয়েছিল এই পূর্ববঙ্গে, আর পূর্ববঙ্গের সিটেই কিন্তু পাকিস্তানের সৃষ্টি, কিন্তু সেই পূর্ববঙ্গের মানুষই ছিল সব থেকে বঞ্চিত। কাজে এই যে বৈষম্য এবং বারবার যে প্রতারণা বাঙালিদের সাথে, এটা মানুষ বুঝতে পারে। হ্যাঁ, আমাদের কিছু তো নেতা দালালি করতোই, যাও আমি অত দূর আর অনেকবার গল্প শুনিয়েছি যে, আর এখন তো জাতির পিতার অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজ রামচা, এবং সবথেকে বড় কথা সেই ওই যে আমাদের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের যে রিপোর্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে লেখা, আমি সেটাও কিন্তু ছাপিয়েছি 14টা খণ্ডে। এটা এখানেও রাখা আছে। আমি মনে করি আওয়ামী লীগ যারা করে তাদের কিন্তু এটা পড়া উচিত, জানা উচিত, কিভাবে সংগ্রামের মধ্য দিয়ে এই জাতিকে তিনি স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেছিলেন। এই যে আমাদের উপর বঞ্চনা, সেই বঞ্চনা থেকে এদেশের মানুষকে তিনি মুক্ত করতে চেয়েছিলেন, সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। সেই জন্যই তারই 6 দফা দেওয়া। এবং এই 6 দফার যখন জনসভা করেন, শেষ জনসভাটা করলেন নারায়ণগঞ্জে। যখন ফিরে এলেন সেই দিনই রাত্রেবেলা বঙ্গবন্ধু শেখ মুজিবকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো। একটার পর মামলা তো দিতই, এক জেলায় মিটিং করে সেখান থেকে আরেক জায়গায় যেতে পারে না মামলা, আবার সেখানে যেয়ে হাজতে ঢোকায়, তারপর আবার জামিন পান, সেখান থেকে আবার আরেক জায়গায়, এইভাবে বোধহয় 8টা জেলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তারপরে কিন্তু তিনি থেমে থাকেননি তার প্রচারণা, এবং তিনি চালিয়ে যান। এরপর যখন গ্রেপ্তার করে তখন আর তিনি মুক্তি পাননি। কাজী সেই সময় 6 দফার জন্য যখন গ্রেপ্তার হন, এটা ছিল 66 সালের মে মাসে। 8ই মে জনসভাটা হয়, তিনি ফিরে আসেন, সাথে সাথে পুলিশ ঘেরাও দেয়, তুলে নিয়ে যায়। রেকর্ডে আছে 9 তারিখে গ্রেপ্তার দেখানো আছে। তো গ্রেপ্তার হওয়াটা এটা খুব স্বাভাবিক, সবসময় উনি তো জেলে বারবারই গ্রেপ্তার করেছে। কিন্তু সবচেয়ে বড় কথা, তার বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দেয়, রাষ্ট্রদ্রোহী মামলা। আর সেই মামলা দেওয়ার পরে 68 সালের 17 তারিখ রাত 18 তারিখেই কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দিয়ে নিয়ে যায় ক্যান্টনমেন্টে। 6 মাস মামলা শুরু হওয়ার আগ পর্যন্ত আমরা কিন্তু জানতে পারিনি কোথায় তাকে নিয়ে গেছেন, বেঁচে আছেন কিনা, কি অবস্থা আছেন, আমাদেরকে কিচ্ছু জানতে দেয়নি। যখন প্রথম জুন মাসে মামলা যখন শুরু হলো, এই প্রথম, সেটাও ওই 68 সালে এই কোর্টে উঠলো জুলাই মাসে, তখন আমরা প্রথম কোর্টে দেখলাম আমার বাবাকে এবং জানতে পারলাম যে না, তিনি বেঁচে আছেন। নিজের জীবনে বারবার ঝুঁকি নিয়েছেন। কাদের জন্য? এই বাঙালির জন্য, বাংলাদেশের মানুষের জন্য। এই 6 দফা মানুষ এমনভাবে লুফে দিয়েছিল। এবং আন্দোলন সংগ্রাম, 7 জুনের যে হরতাল, এই হরতাল করবার জন্য সবচেয়ে সক্রিয় ছিলেন আমার মা। মা তো বড় গেরিলা ছিলেন। আমার মা যে ছাত্র নেতাদের সাথে, আওয়ামী লীগের নেতাদের সাথে দেখা করতেন, আমাদের বাসায় তো সবসময় মানে ইন্টেলিজেন্সের লোক থাকতোই, যেখানেই যেত সেখানেই ছিল। মা কিন্তু সকলের চক্ষু এড়িয়ে এই ছাত্র আন্দোলন গড়ে তোলা, শ্রমিকদের নেতাদের সাথে কথা বলা, আন্দোলন গড়ে তোলে, সব কাজগুলো অত্যন্ত দক্ষতার সাথে তিনি করেছিলেন। এই 7 জুন এই তেজগাঁর শ্রমিক নেতা মনু মিয়া আদমজি থেকে মিছিল করে শ্রমিকরা চলে এসেছিল, সেখানে গুলি চালানো হয়, 11 জন মানুষ মৃত্যুবরণ করে। আমি আগেই বলেছি, বাঙালির সব অর্জন বুকের রক্ত দিয়েই অর্জিত হয়েছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রতিটি আন্দোলনে। কাজী তখন যে গণ অভ্যুত্থান এবং সংগ্রাম শুরু হয়, ছাত্র সংগ্রাম পরিষদ 6 দফা 11 দফা দিয়ে পুরো আন্দোলন, এবং এই আন্দোলনের তীব্রতায়
শুধু আন্দোলন দেখে না, আবার পশ্চিম পাকিস্তানেও আন্দোলন শুরু হয়েছিল আইয়ুব খানের বিরুদ্ধে। আর বাংলাদেশে তো তখন মানে ওই মামলা চলাকালীন সময়ে সমস্ত বাংলাদেশ এবং ওই মামলা চলাকালীন সময় ক্যান্টনমেন্টে তাকে হত্যা করার পর্যন্ত পরিকল্পনা নেওয়া হয়েছিল। সেখানে সার্জেন্ট জহুরুল হকের উপর গুলি চলে, ফজলুল হক, সার্জেন্ট ফজলুল হক এবং জহুরুল হক দুইজনই গুলিবিদ্ধ হয়, একজন মারা যায়, একজন বেঁচে গিয়েছিল। এটা ছিল একটা টেস্ট কেস। তারা চেয়েছিল এভাবেই বঙ্গবন্ধুকে হত্যা করবে, যাও সেটা আর পারেনি। গণ অভ্যুত্থান ঘটে। এক পর্যায়ে প্যারোলের কথা আমি অনেকবার গল্পে বলেছি যে বঙ্গবন্ধুর সাথে আলোচনা করতে প্যারোলে নিতে চায়, সেখানেই কিন্তু আমার মা নিষেধ করেছিলেন, কাজে প্যারোলে যাননি। আইয়ুব খান বাধ্য হয়। তখন এটা ছিল 69 সালের ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি মামলা প্রত্যাহার করে, 22শে ফেব্রুয়ারি বঙ্গবন্ধুকে মুক্তি দিয়ে তারা বাসায় পৌঁছে দিয়ে যায়। কারণ মানুষের ভয়, ওরা এত ভীত ছিল যে তার কোনো মতে বাসায় নামিয়ে দিয়েই ভিতরে ঢোকে, তার বাসায় নামায়, তারপর চলে যায়। এই যে মুক্তি পাওয়ার পর তিনি যে আবার সারা বাংলাদেশে সংগঠিত করেন এবং আইয়ুবের পতন ঘটে, ইয়াহিয়া ক্ষমতা আসে, ইয়াহিয়া রাজি হয় নির্বাচন দিতে। সেই সময় প্রথম ওয়ান ম্যান ওয়ান ভোট এবং যে ভোটের সিল মারা এই ব্যবস্থাটা আসে। 70-এর নির্বাচনে বিরোধী আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল 20 দলীয় জোট। এখনো আমাদের বিরুদ্ধে 20 দলীয় জোটই আছে। ওই 20 আর যায় না, ওই 20 থেকেই যায়, ওটাও 20 মতো আছে। তো সেই 20 দলীয় জোট, এখানে ভেবেছে 20 দলীয় জোট কমপক্ষে 20টা 40টা 50টা সিট তো পাবেই। কিন্তু আসলে বঙ্গবন্ধু জানতেন, তিনি বলেছিলেন মাত্র 2টা সিট পাবো না, বাকি সব পাবো। গোটা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেলেন, যেটা ওরা মেনে নিতে পারেনি। আমাদের দেশের অনেক আতেলরা আছে, তারা অনেক কিছু বেশি বোঝে। যখন নির্বাচন আসলো, এখানে কতগুলি শর্ত ছিল, এলএফও সব না, ভোটের বাক্সে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো। আব্বা বলছে ভোটের বাক্সে লাথি মেরে স্বাধীন হবে না, ভোটের বাক্সে ভোট দিয়েই স্বাধীন হবে। এবং শুধু তাই না, তিনি বলেছিলেন যে আমি নির্বাচন করব, যে অবস্থা নির্বাচনটা করব, কারণ নির্বাচনের মধ্য দিয়ে বাংলার মানুষকে কে নেতৃত্ব দেবে সেটাই নির্দিষ্ট হবে। সেটাই হয়েছিল। যখন সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেল, তখন তো ক্ষমতা দিল না, দেবে না। তো আমরা পরিবারের সদস্যরা জানতাম, বলতেন হ্যাঁ নির্বাচন হবে, আমরা জিতব, ওরা ক্ষমতা দেবে না, আমরা যুদ্ধ করব, দেশ স্বাধীন করব। কিন্তু একটা জিনিস, যে তিনি কিন্তু কখনো এটা পাবলিকলি বলা বা এটা নিয়ে কোনো কথা সেটা বলেননি। তিনি মানুষকে ধীরে ধীরে এই চেতনায় উদ্বুদ্ধ করে ধাপে ধাপে একটা কর্মসূচি দিয়ে সেই 48 সাল থেকেই নিয়ে তিনি এই পর্যন্ত অত্যন্ত ধৈর্য ধরে তারপর কিন্তু এই যুদ্ধ এবং দেশ স্বাধীন। যুদ্ধের ব্যাপারেও এখানে যদি কেউ স্বতঃপ্রণোদিত হয়ে স্বাধীনতা ঘোষণা দেয়, সে স্বাধীনতা কখনো হয় না। যুদ্ধ করতে গেলে আক্রান্ত কে আর আক্রমণকারী কে, এটাও কিন্তু নির্দিষ্ট করতে হয়। যে কারণে আপনারা দেখেন, নিজের জীবনকে বাজি রেখে 1971 সালে পাকিস্তানিরা আক্রমণ করবে, সেটা উনি জানতেন, আমরা জানতাম। তখন আওয়ামী লীগের, ছাত্রলীগের যারা নেতা কর্মী সবাইকে তিনি বলে দিলেন কি কি করতে হবে। এবং 69 সালে যেহেতু আগরতলা কেসের সময় আবার প্রবাসীরা খুব সহযোগিতা করেছিল, তিনি গিয়েছিলেন লন্ডনে। আমিও তখন ইটালি থেকে লন্ডনে যাই, ও যেসব, কারণ ইংল্যান্ডে একটা চাকরি পায়। তো সেই সময় ওখানে বসে নির্বাচনে ফলাফল কি হতে পারে, যদি ক্ষমতা হস্তান্তর না করে, যুদ্ধ করতে হলে গেরিলাদের ট্রেনিং করানো, অস্ত্র সরবরাহ, শরণার্থীদের আশ্রয়ের ব্যবস্থা, এই সব কিন্তু সেখানে বসে তিনি ঠিক করে দেন। এবং প্রবাসীদের কি কি করণীয় সেটাও কিন্তু সেখানে বসে সিদ্ধান্ত হয়। এবং এই পরিকল্পনা নিয়ে এসে কিন্তু নির্বাচন করেন। আর তারপর সে নির্বাচনের পর ঠিক আপনারা দেখেন সব ওই প্ল্যান মতনই হয়।
আমার এখনো মনে আছে মার্চ মাসে 25 তারিখে আমাদের অনেক কোন নেতা, এই নেতাদের মধ্যে অনেকে কিন্তু পরে থাকে নাই, এরা সব বিএনপিতে চলে যায়, যেমন শাহ মোয়াজ্জেম, ওবায়দুর রহমান, এরা সব। তাদের তখন ধারণা, তারাও তখন স্বপ্ন দেখে। ওবায়দুর রহমানের কথা আমার স্পষ্ট মনে আছে, খুব এসে হাত তাত করে বলছে হ্যাঁ হ্যাঁ আমরা সরকার গঠন করছি। তা আমরা আসলে বেশি কিছু বলতাম না, আমি খালি দাঁড়িয়ে বলতাম যে সরকার গঠন করছেন না মিলিটারি এসে সব গুতা দিয়ে মারবে, তখন বুঝবেন। কি বলো তুমি? আমলাম যে আমরা এরকমই বলি, সেই জন্য প্রস্তুত হন। অর্থাৎ তাদের ওই সেন্সটাও ছিল না, বোঝার গভীরতাও ছিল না যে কি হতে পারে। কিন্তু বঙ্গবন্ধু কিন্তু সকলকে নির্দেশ দিয়ে দেন, এমনকি শেল্টার পাবে ইন্ডিয়াতে, বাড়ির ঠিকানা বলেছিলেন যে কেউ কোনো কাগজ রাখবা না, মুখস্থ করিয়ে দেন যে অমুক জায়গায় যাবা, সেখানে সব রকম ব্যবস্থা পাবে। এবং চিত্তশ্রোতা, যিনি 70 নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য ছিল বরিশাল থেকে, তাকে অ্যাডভান্স পাঠিয়ে দেন কলকাতায়। তার স্ত্রী, আসলে চিত্তশ্রোতার স্ত্রী ছিল খুব রেভলিউশনারি, সে খুব দক্ষ ছিল, একদম গেরিলা স্টারে কাজ করত, সেখানে যে সব ব্যবস্থা নেয়। তো এইভাবেই কিন্তু আমাদের যুদ্ধ, এবং আমরা সেই যুদ্ধে মিত্র শক্তির সহায়তা নিই এবং আমরা বিজয় অর্জন করি। আর স্বাধীনতার পর মাত্র সময় পেয়েছি কতদিন? মাত্র সময় পেয়েছে 3 বছর 7 মাস 3 দিন। এই 6 দফা যেমন প্রস্তুত ছিল আমাদের সংবিধান, দেশ স্বাধীন হলে সংবিধানে কি কি থাকবে, কি হবে, সেটাও পরিকল্পনা কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবের করা ছিল। যে কারণে যুদ্ধের পর বিজয় অর্জন করে তাকে তো গ্রেপ্তার করে নিয়ে যায়, কিন্তু বিশ্ব জনমতের চাপে এআইএ খান তো ফাঁসির অর্ডার দিয়ে যায়, কিন্তু এআইএ খানের পতন হয়ে যায়, তাকে পাকিস্তান ওখানে তারা মুক্তি দেয়, ভুট্টো ক্ষমতা আসে। তিনি কিন্তু পাকিস্তান থেকে সরাসরি ঢাকায় আসেননি, তিনি লন্ডনে চলে যান এবং সেখান থেকে বাংলাদেশে আসেন। দায়িত্ব যখন নেন, একটা বিধ্বস্ত বাংলাদেশ, কারেন্সি নোট নাই, রিজার্ভ মানি বলে কিছু নাই, যুদ্ধকালীন সময় কোনো ফসল ফলেনি, 1 কোটি মানুষ শরণার্থী, 7.5 কোটি মানুষের মধ্যে 3 কোটি মানুষের গৃহহারা, গ্রামের পর গ্রাম গণহত্যা, ফলে কি দুরবস্থার মধ্যে ছিল। তারপর নির্যাতিত মা বোন, আহত মুক্তিযোদ্ধা, প্রত্যেকটা ক্ষেত্রে তিনি সহযোগিতা করেন। চিকিৎসার ব্যবস্থা, পুনর্বাসন, একদিকে যেমন বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তোলা, রাস্তাঘাট, পুল ব্রিজ সবগুলি করেন, অপরদিকে দেশটাকে কিভাবে অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশের ইতিহাসে প্রবৃদ্ধি 9% একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবের আমলে এটা অর্জিত হয়েছিল, আর কেউ আজ পর্যন্ত আমরা পারিনি। কারণ এরপরে যারা ক্ষমতা এসেছে তারা তো আর ওইদিকে নজর ছিল না। বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করে ক্ষমতা যারা এসছে, তাদের মাথায় তো ছিল শুধুমাত্র ক্ষমতা দখল, আর তাদের মধ্যে ওই পাকিস্তানি মনোভাব, পেয়ারে পাকিস্তানটাই বেশি ছিল। এটা তো আমরা অনেকে নিজেরাই জানেন যে কিভাবে তারা দেশটাকে একেবারে ভিন্ন দিকে নিয়ে যাচ্ছিল। আমরা যদি অর্থনৈতিক অবস্থাটা বিবেচনা করি, যে সেই 72 সাল অর্থাৎ স্বাধীনতার পর জাতির পিতা 10ই জানুয়ারি ফিরে এসে সেই 75 সাল পর্যন্ত যে উন্নয়নটা তিনি করে যান এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা তিনি দিয়েছিলেন, এটা ছিল 77 পর্যন্ত বা 5 বছরের। সেখানে যেভাবে দেশটাকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা তিনি নিয়েছিলেন, মাথাপিছু আয় বৃদ্ধি পায়, জিডিপি বৃদ্ধি পায়, ফসল উৎপাদন হয় ধীরে ধীরে। অর্থাৎ প্রত্যেকটা বক্তৃতায় সবকিছু বলতেন যে আমাদের অর্থনীতি, আমাদের উন্নয়ন হবে গ্রাম ভিত্তিক, অর্থাৎ গ্রামের মানুষের ক্রয় ক্ষমতা বাড়ানো, গ্রামের মানুষের আর্থিক সচ্ছলতা দেওয়া, গ্রামের মানুষের উন্নতি করা, সেদিকেই তিনি দৃষ্টি দিয়েছিলেন এবং সেইভাবেই দেশটাকে গড়তে শুরু করেছিলেন। তিনি বলছেন যে এই গুণে ধরা সমাজ ভেঙে নতুন সমাজ গড়তে হবে। এই ঔপনিবেশিক শক্তির যে শাসন ব্যবস্থা, সেটাকে আমূল পরিবর্তন করে সাধারণ মানুষকে ক্ষমতাসীন করা,
তাদের হাতে ক্ষমতা তুলে দেওয়া। রাষ্ট্রীয় ক্ষমতা কে আসবে, সাধারণ মানুষ ভোট দিয়ে সেটা নিশ্চিত করবে। তাদের ভোটের অধিকার, তাদের বেঁচে থাকার সব অধিকার, সেটাই তিনি নিশ্চিত করতে চেয়েছিলেন। এখানেই আমি জানি যে আজকে আমাদের যুদ্ধের সময় অনেক বড় বড় দেশ তারা কিন্তু সমর্থন করেনি, এবং যারা স্বাধীনতা বিরোধী পাকিস্তানিদের দালালি করেছে এবং তাদের পদলেহন করেছিল, তারাও চায়নি বাংলাদেশটা স্বাধীনতার পর দাঁড়াক। কারণ কিসিঞ্জারের কথাই তো ছিল যে বাংলাদেশ স্বাধীন হয়ে কি হবে, ওটা তো বাস্কেট কেস হবে, এটাই তার বক্তব্য ছিল। কাজী যখন দেখলো যে না, বাংলাদেশকে তো আটকানো যায় না, 7ই মার্চের ভাষণে জাতির পিতা বলেছেন কেউ দাবায় রাখতে পারবে না, তো কেউ দাবায় রাখতে পারে নাই। বাংলাদেশ ধীরে ধীরে অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছিল। যখনই দেখলো একটু সুদিন, তখনই কিন্তু এই আঘাতটা দুর্ভিক্ষ ঘটালো। নগদ কেনার টাকা দিয়ে খাদ্য পর্যন্ত আসতে যায়নি। এখানে আমাদের কিছু বাঙালিদেরও সেই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল বলেই তা করতে পেরেছিল, এবং এরা সব কিন্তু বিএনপি করতে চলে গিয়েছিল, এটা বাস্তব। যাই হোক, আজকের বাংলাদেশ অন্তত এটুকু বলতে পারি, আওয়ামী লীগ ক্ষমতা আসার পর জাতির পিতার আদর্শ নিয়ে আমরা কাজ করেছি বলেই আজ বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে। গ্রাম পর্যায় পর্যন্ত মানুষের আর্থিক সচ্ছলতা দেখা দিয়েছে। আমরাও কিন্তু আমাদের প্রবৃদ্ধি প্রায় 8 ভাগের কাছাকাছি নিয়ে এসেছিলাম। মাথাপিছু আয় আমরা বাড়িয়েছি, আমাদের অর্থনৈতিক বৃদ্ধি হয়েছে, প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে, যেটা সেই 75-এর পর যারা ক্ষমতা এসেছে অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে একটানে 21 বছর, জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া, এরপর আবার 2001 থেকে 2008 পর্যন্ত খালেদা জিয়া প্লাস তত্ত্বাবধায়ক সরকার, এই 29 বছরে বাংলাদেশের অর্থনীতিতে যে পরিবর্তন, বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন বা বাংলাদেশটার অবকাঠামোগত উন্নয়ন, কোনোটাই কিন্তু কেউ করতে পারে নাই। এটা হয়েছে কেবল যখন আওয়ামী লীগ সরকার এসেছে। 96 সালে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করি, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করি, সাক্ষরতার হার বৃদ্ধি করি, অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট, পুল ব্রিজ আমরা নির্মাণ শুরু করেছি। পরিকল্পিতভাবে আমরা যখন এগিয়ে যাচ্ছিলাম তখনই 2001-এ ক্ষমতা আসতে দেওয়া হয়নি, কারণ গ্যাস বিক্রি করতে চাইনি, এটাই ছিল অপরাধ। এরপর দেশটা দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাংলা ভাই, এইগুলি ছিল নিত্যদিনের ব্যাপার। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানি, মেধাবী ছাত্রদেরকে ব্যবহার করা অস্ত্রধারী হিসেবে, পার্বত্য চট্টগ্রামে অশান্তি সৃষ্টি, নানা ধরনের ঘটনা। বাংলাদেশের মানুষ আবার যেন সেই পাকিস্তান আমলের সেই দুর্ভিক্ষপীড়িত দেশ। 81 সালে যখন ফিরে আসি, সারা বাংলাদেশ ঘুরি, যেখানে প্রতি বছর দুর্ভিক্ষ, মানুষের গায়ে কোনো মাংস ছিল না, হাড় চামড়া ছাড়া, কোনো রোগের চিকিৎসা ছিল না। একমাত্র আওয়ামী লীগ সেটা প্রমাণ করেছিল যে একটা দল, যে দল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে করা, সেই দলের নেতৃত্বে যখন সরকার হয়, মানুষের ভাগ্য পরিবর্তন হয়, মানুষের ভাগ্যের দুয়ার খুলে যায়। সেটা আমরা প্রমাণ করেছি। আজকেও বাংলাদেশ, আমরা গতকালকেই বাজেট দিয়েছি। বিএনপির আমলে সর্বশেষ যে বাজেট, মাত্র 62,000 কোটি টাকার বাজেট ছিল, আর গ্যাপ টাকা সরকার বোধহয় দিয়ে গিয়েছিল 68,000 কোটি টাকা, আর সেখানে আমরা 7,97,000 কোটি টাকার বাজেট দিতে সক্ষম হয়েছি। এই বাজেটে এবার কতগুলি মৌলিক চাহিদা, মানুষের মৌলিক যে অধিকার, সেটাকে নিশ্চিত করার জন্য, যেমন শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তারপরে দেশীয় শিল্প, সেগুলিকে, এবং সামাজিক নিরাপত্তা, এইগুলিকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, যা মানুষের জীবনটাকে উন্নত করবে, নিশ্চয়তা দেবে। তার কারণ হচ্ছে আমরা এগিয়ে যাচ্ছিলাম, কোভিড-19-এর অতিমারি দেখা দিল। এই অতিমারির ফলে সারা বিশ্ব অর্থনৈতিক মন্দা, আমরাও সেই মন্দাটাকে পড়ে গেলাম। সারা বিশ্বে প্রতি জিনিসের দাম বেড়ে গেল। এরপরে আসলো ইউক্রেন রাশিয়া যুদ্ধ, সেখানে স্যাংশন, কাউন্টার স্যাংশন, স্যাংশনের ফলে প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি। যে গম 200 টাকায় কিনতাম,
কারণ গম আমাদের দেশে খুব বেশি একটা উৎপাদন হয় না আমাদের জলবায়ুর কারণে, অথচ এখানে ভোক্তা আছে, আমাদের কিনতে হয়, আমাদের ভোজ্য তেল কিনতে হয়, জ্বালানি তেল কিনতে হয়, গ্যাস কিনতে হয়, সার কিনতে হয়, আমাদের যে উৎপাদন হয় তা যথেষ্ট না, আমাদের বাইরের থেকে এরকম বহু জিনিস আনতে হয়। ফলাফলটা এমনকি পেঁয়াজটাও আমাদের বাইরের থেকে আনতে হতো। তো ফলাফলটা কি, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেল। আমরা যে রিজার্ভ টাকা করোনার সময় যেহেতু খরচ ছিল না, আর কেউ হুন্ডিতে টাকা আনতে পারতো না, স্বাভাবিকভাবে সবাই ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছে, আমাদের রিজার্ভ বেড়ে গিয়েছিল। কিন্তু যখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরু হলো, তখন প্রতিটি পণ্যের দাম বেড়ে গেল। আমাদের মানুষকে খাওয়াতে হবে আগে, আমার রিজার্ভ কত আছে না আছে সেটা বিবেচনা, আর দেশের মানুষের চাহিদাটা আমার পূরণ করতে হবে, সেদিকে লক্ষ্য রেখে আমরা পানির মতো টাকা খরচ করেছি। বাংলাদেশ একমাত্র দেশ যেটা কোনো উন্নত দেশ করে নাই, বিনা পয়সায় কোভিড-19 ভ্যাকসিন দিয়েছি, বিনা পয়সায় টেস্টিং করিয়েছি। এইবার সেটা করেছি কেন, মানুষ বাঁচাতে। চিকিৎসা বিনা পয়সায় করা, চিকিৎসা যারা দিয়েছে ওই ডাক্তার বা স্বাস্থ্যকর্মী তাদেরকে আলাদা প্রতিদিন একটা ভাতা দিতে হতো, তারা যে চিকিৎসা দিচ্ছে। এইভাবে পানির মতো টাকা খরচ করছে। আর এরপর যখন দাম বেড়ে গেল, সেই এমনকি যে $200 গম $600 করেও আমি কিনে নিয়ে এসেছি। ঠিক সেইভাবে তেল, ভোজ্য তেল থেকে শুরু সব কিছু, এবং এখন তো সারা বিশ্বব্যাপী সেই মূল্যস্ফীতির ধাক্কা এখনো আছে। উন্নত দেশগুলোই তো হিমশিম খাচ্ছে, আর আমরা তো কোন ছাড়। তারপরেও আমরা যে বাজেট এবার আবারও দিতে পারলাম, অনেকে এখন হিসাব করছেন আগে এত পার্সেন্ট বেড়েছিল, এবার এত কম পার্সেন্ট বাড়লো কেন। হ্যাঁ, আমরা এখন সীমিতভাবে, খুব সংরক্ষিতভাবেই আমরা এগোতে চাই, যাতে আমাদের দেশের মানুষের কষ্টটা না হয় এবং মানুষের যে প্রয়োজন সেটা আমরা মেটাতে চাই। সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা বাজেট সেইভাবে আমরা করেছি। তাছাড়া পারিবারিক কার্ড আমরা দিচ্ছি, কারণ এখন ইনফ্লেশন বেশি। সবচেয়ে অবাক কাণ্ড, আবার উৎপাদন বেড়েছে। একবার চাল উৎপাদনই তো আমরা 4 গুণ বাড়িয়েছি, প্রত্যেকটা জিনিস আমরা উৎপাদন বাড়িয়েছি, মাছ, মাংস, ডিম। আমি এর আগেবার বক্তৃতায় ডিটেল বলে গেছি, এখন অত বিস্তারিত যাব না। উৎপাদন বেড়েছে, মানুষের আর্থিক সচ্ছলতা বেড়েছে, মানুষের খাদ্য গ্রহণের পরিমাণও বেড়েছে। এখন তো আর কেউ দিনের পর দিন না খেয়ে থাকতে হয় না, নিজের পক্ষে 2 বেলা খাবার তো পাচ্ছে মানুষ, কোথাও কোথাও বেশিও বাড়া হচ্ছে। তো সেখানেও গ্রহণটাও বেড়ে গেছে, চাহিদাও বেড়ে গেছে, আমরা সাথে সাথে উৎপাদনও বাড়াচ্ছি। তারপরেও যেহেতু মূল্যস্ফীতি, আমি জানি সাধারণ যারা সীমিত আয়ের মধ্যে যে চলে তাদের জন্য কষ্ট। এই সীমিত আয়ের যারা, তাদের জন্য আমরা পারিবারিক কার্ড করে দিয়েছি। সেখানে ন্যায্য মূল্যে চাল, ডাল, তেল যাতে পায়, এবং যখন যেটা প্রয়োজন আমরা সেটা দিতে পারবো যারা এরকম সীমিত আয়। আর যারা একেবারে হতদরিদ্র নিম্নবিত্ত তাদেরকে আমরা বিনা পয়সায় খাবার দিচ্ছি। তাছাড়া আমাদের সামাজিক নিরাপত্তা, প্রায় 150টা সামাজিক নিরাপত্তার মাধ্যমে আমরা মানুষকে আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছি, বিনা পয়সায় বই দিচ্ছি। আমরা কমিউনিটি ক্লিনিক থেকে বিনা পয়সায় 30 প্রকার ঔষধ দিচ্ছি, চিকিৎসার ব্যবস্থা করছি। সেইভাবে আমরা মানুষকে সহযোগিতা করে যাচ্ছি। এবং পারিবারিক কার্ডের মধ্য দিয়ে এটা আমরা, যেহেতু আমাদের বর্ষাকালে সবসময় বর্ষাকালে জিনিসের দাম বাড়ে, সেটা মাথায় রেখে আমরা কিন্তু এই পারিবারিক কার্ডটা আমরা চালু করে দেব। কারণ আল্লাহর রহমতে এবার বোরো ধান, ঝড়ের আগেই বোরো ধানটা উঠে গেছে, কিন্তু কিছু ফসল, তরি তরকারি, কিছু ফলমূল নষ্ট হয়েছে। এখনই আবার যাতে কৃষক চাষ করতে পারে সে ব্যবস্থা আমরা নিচ্ছি। কিন্তু একবার যখন ঝড় বৃষ্টি এসেছে, এই ঝড় তো আমাদের বারবার আসতে পারে, এরপর বন্যাও আসতে পারে। আমাদের তো সেই জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে যে কিভাবে আমরা এগুলি মোকাবেলা করে মানুষের চাহিদাটা আমরা পূরণ করতে পারি। যার জন্য আমি আহ্বান করেছি, কোনো অনাবাদি জমি থাকবে না, যার যেখানে অনাবাদি জমি সেটা ফসল ফলাতে হবে, উৎপাদন বাড়াতে হবে। তাছাড়া আমাদের পরিবেশ রক্ষার জন্য বৃক্ষরোপণ, এটা তো আওয়ামী লীগের একটা কর্মসূচি থাকে যে আমরা 1 আষাঢ় থেকে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করি, সেটাও সবাইকে করতে হবে। এবং এটা দলের দায়িত্ব, আমাদের সহযোগী সংগঠন কৃষক লীগ এটার দায়িত্বে থাকলেও প্রত্যেকটা সহযোগী সংগঠনকে এই বিষয়ে দৃষ্টি দিতে হবে। আমাদের
একটা প্রশ্ন এসছে কালো টাকা নিয়ে, আমি শুনি অনেকে বলে কালো টাকা তাহলে আর কেউ ট্যাক্স দেবে না। ঘটনা কিন্তু তা না। এটা শুধু কালো টাকা না, জিনিসের দাম বেড়েছে। এখন 1 কাঠা জমি যার সেই কোটিপতি, কিন্তু সরকারি যে হিসেব সেই হিসেবে কেউ বেচে না, একটু বেশি দামে বেচে, কিছু টাকা উদ্বৃত্ত হয়, কিন্তু এই টাকাটা তারা গুজে রাখে। তা গুজে যাতে না রাখে, সামান্য একটু কিছু দিয়ে টাকাটা আসলে পথে আসুক, জায়গা মতো আসুক, তারপর তো ট্যাক্স দিতেই হবে। সেখানে আমি ঠাট্টা করে বলি যে মাছ ধরতে গেলে তো আধার দিতে হয় না? আধার ছাড়া তো মাছ আসবে না। সেরকম একটা ব্যবস্থা এটা আসলে আগেও হয়েছে, সেই কেয়ারটেকার আমলেই শুরু করেছিল, আর পরেও প্রত্যেক সরকারই করে। আমরা এবারও সেই সুযোগটা দিচ্ছিলাম যে ঠিক আছে, তোমরা এই অল্প ট্যাক্স দিয়ে আগে টাকাটা তোমরা ব্যাংকে নিয়ে আসো, অন্তত টাকাটা উদ্ধার হোক। সেই ব্যবস্থাটাই নেওয়া হয়েছে। এটা নিয়ে নানা কথা, নানা জনের, কিন্তু তারপরেও আমরা যেগুলি মানুষের জন্য প্রয়োজন সেখানে কিন্তু ট্যাক্স কমিয়ে দিয়েছি। প্রত্যেকটা খাদ্যপণ্য, চিকিৎসার ক্ষেত্রে, ক্যান্সার বা ডায়ালিসিস অথবা এই সমস্ত কিছুর উপর থেকে ট্যাক্স কমিয়ে দিয়ে একদিকে স্বাস্থ্যসেবা, একদিকে কৃষি উৎপাদন, খাদ্য নিরাপত্তা, দেশীয় শিল্পকে প্রাধান্য দেওয়া, দেশীয় শিল্প উৎপাদনের যেগুলি ক্ষুদ্র যন্ত্রাংশ, কাঁচামাল, সেগুলির উপরকে আমরা সুরক্ষা দিয়েছি সীমিতভাবে, যাতে বেশি ট্যাক্স না দিতে, সেগুলো আমরা কমিয়েছি। সেইভাবেই কিন্তু আমরা আমাদের এবার বাজেটটা অত্যন্ত পরিকল্পিতভাবে দিয়েছি। আমি জানি কারো ভালো লাগে, কারো ভালো লাগে না, আমাদের তো দেশে আছেই, কোনো কিছুই ভালো লাগবে না, সেরকমই। কিন্তু আমরা এই নিত্য পণ্য এবং বিভিন্ন, যেমন ল্যাপটপের দাম কমবে, ক্যান্সারের ওষুধের দাম কমবে, ক্ষুদ্র মাঝারি যন্ত্রাংশ এবং কাঁচামালের দাম, এগুলি সমস্ত ট্যাক্স কমানোর ব্যবস্থা নিয়ে আমরা নিয়েছি। আমরা বাজেট ঘাটতি, এটাও নিয়ে অনেকে কথা বলেন। আমরা কিন্তু আমি সরকারে আসার পর এটা তো বোধহয় আমার 21তম বাজেট দিলাম। সবসময় আমরা 5%-এর মধ্যে বাজেট ঘাটতি রাখি। এবারও কিন্তু 4.6% রাখা হয়েছে। পৃথিবীর বহু দেশ আছে, এমনকি উন্নত দেশ, আপনারা একটা খোঁজ নেন আমেরিকায় বাজেট ঘাটতি কত। উন্নত দেশে এর থেকে বেশি বাজেট ঘাটতি থাকে। কিন্তু আমরা কিন্তু একটা হিসেব রেখে যত অসুবিধা হোক আমরা কিন্তু সেটা অব্যাহত রাখছি। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা, বিশেষ করে খাদ্য মূল্য। সেখানে উৎপাদন এবং সরবরাহ বৃদ্ধি করতে হবে। বৃষ্টির কারণে যেমন আলু বীজ নষ্ট হয়ে গেছে। আমার মনে আছে বৃষ্টির পরেই আমাকে ফোন করেছিল আমাদের মিনাল, যে আপা আলু ক্ষেত নষ্ট হয়েছে, বীজ। কিন্তু তখন এমন অবস্থা যে তখন বীজ দিলেও হবে, কারণ বৃষ্টি তো চলছিলই। তো এই জন্য এরকম অনেক কিছু আছে। কিন্তু তারপরে আমাদের যে জমি আছে, আমরা যদি এখনো উৎপাদনমুখী হই, সকল যুগে উদ্যোগ নিই, কোনো অনাবাদী জমি থাকবে না, তাহলে খাদ্যে কখনো আমাদের কোনো অভাব হবে না। আমরা আমাদের নিজেদের উৎপাদন করব, নিজের খাদ্য নিজে নেব, কারো কাছে ভিক্ষা চাইব না, হাত পেতে চলব না। এটাই আমাদের নীতি, আমরা সেভাবেই চলব। কাজে আমি এটাই চাই যে আমাদের দেশের একটা কথা মনে রাখতে হবে যে বিশ্ব পরিস্থিতি মাথায় রেখেই কিন্তু আমাদেরকে পরিকল্পনা নিয়ে চলতে হবে। কাজে আমাদের দেশে যারা ওই যে কিছু ভালো লাগে না গ্রুপ আছে, তাদের ভালো না লাগাই থাক, ওগুলি কান দেওয়ার দরকার নাই। কারণ এটা যুগ যুগ ধরে আমি দেখি, এটা নতুন না। যখন কোনো অস্বাভাবিক সরকার আসে তখন তারা খুব খুশি হয়, মাশাআল্লাহ আসলে খুশি ছিল। তত্ত্বাবধায়ক সরকার আমাদের খুশি ছিল, তাদের নাকি গুরুত্ব থাকে। আর জনগণের ভোটে আওয়ামী লীগ ক্ষমতা আসলে তাদের নাকি কিছুই হয় না, মূল্যায়ন হয় না। আর মূল্যায়নটা করবো কিভাবে? তাহলে কি একটা দাঁড়িপাল্লা ঠিক করে উঠে দাঁড় করে মাপবো নাকি? মূল্যায়ন তো আমরা দেখেছি সে কেয়ারটেকার সময় তাদের চরিত্র কিভাবে তেল মারে একটা অগণতান্ত্রিক সরকার যদি ক্ষমতা আসে তখন। তা আমাদের তো ওই তেল মারা গোষ্ঠীর দরকার নাই। আমাদের শক্তি জনগণ আমাদের ভোট দেয়, জনগণের জন্য কাজ করি, জনগণের কল্যাণ করি, এটাই আমাদের লক্ষ্য। কাজে আমরা সেইভাবেই প্রত্যেকটা পদক্ষেপ নেই যে মানুষের জন্য কষ্ট না হয়। আমি মনে করি আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ যে যেখানে আছে প্রত্যেকেই এটা স্মরণ রাখতে হবে যে আওয়ামী লীগের একমাত্র শক্তি হচ্ছে জনগণ।
অনেক জায়গায় অনেক খেলা খেলতে চেষ্টা করেছে, কিন্তু জনগণই আমাদের উপর আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে। তাদের ভোটেই আমরা জয়ী হয়ে সরকার গঠন করে এক টানায় এই চতুর্থবার, এর আগে ছিল আরো 5 বছর এই ক্ষমতা আছি বলেই আজকের বাংলাদেশ বিশ্বে বাঙালি জাতি সম্মান নিয়ে চলতে পারে। আজকের বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বলে। আমরা উন্নয়নশীল দেশের উত্তরণ ঘটানোর আমরা ক্ষমতা অর্জন করেছি। কাজে উন্নয়নশীল দেশ হিসেবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। কিন্তু সেই ক্ষেত্রে আমি বলবো যে সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের 1 ইঞ্চি জমি অনাবাদি থাকবে না, নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করব, আমরা আমাদের মানুষের খাদ্য সাহায্য, মানুষের পাশে দাঁড়াবো, মানুষের জন্য কাজ করব। মানুষের আস্থা বিশ্বাস এটাই হচ্ছে আমাদের একমাত্র শক্তি, আর সেই শক্তি দিয়ে মানুষের কল্যাণেই আমরা কাজ করে যাব। এবং আজকে যে বদলে যাওয়া বাংলাদেশ, এতে তো কোনো সন্দেহ নাই। ঘূর্ণিঝড় দেখতে গেলাম, জলোচ্ছ্বাস দেখতে গেলাম, ওই কলাপাড়া, একসময় বহু বছর আগে কলাপাড়ায় গেছি, কিছুই ছিল না, ধুধু মাঠ, একটা ভালো ঘরও নাই। আজকে সেখানে দালান কোঠা সবকিছু, এমনকি চাইনিজ রেস্টুরেন্টও আছে, সেখানে পার্লারও আছে। তো এই যে পরিবর্তনটা, এটা তো আমরা আনতে পেরেছি। তো সেটাই হচ্ছে আমাদের বড় অর্জন, যে মানুষের কল্যাণ করা। সবসময় মানুষের পাশে থাকবেন, মানুষের জন্য কাজ করবেন। জাতির পিতা যেভাবে নিজেকে উৎসর্গ করেছিলেন এ দেশে, সেই আদর্শ নিয়ে চলবেন, সেটাই আমরা চাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।